আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই একান্ত সাক্ষাৎকারে আজ আমাদের সামনে মুখোমুখি হয়েছেন বর্ষিয়ান আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সবার পরিচিত এবং পরম শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব, অন্তর্বর্তী সরকারের অন্যতম উপদেষ্টা জনাব এএফ হাসান আরিফ। হাসান আরিফ স্যার ইতিমধ্যে দুটো মন্ত্রণালয়ের দায়িত্ব চালিয়ে যাচ্ছেন। তিনি মূলত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় এবং ভূমি মন্ত্রণালয়, এই দুটো মন্ত্রণালয়কে এগিয়ে নেবার ক্ষেত্রে ইতিমধ্যে অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন। আজকে সামগ্রিক বিষয় নিয়ে কথা বলবো এএফ হাসান আরিফ স্যারের সঙ্গে। স্যার, আপনি কেমন আছেন? ধন্যবাদ, আমি আছি ভালোই। যদিও কিছুদিন আগেই সার্জারি হয়েছে একটা, গতকালকে হাসপাতাল থেকে এসেছি। 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর 8ই আগস্ট 2024 তারিখে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। আমরা জানি যে এই অন্তর্বর্তী সরকারে দুজন ব্যক্তি আছেন যারা আগেও দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে জনাব ওয়াহিদুদ্দিন মাহমুদ, তিনি দায়িত্ব পালন করেছেন 1996 সালে সেই সময়কার তত্ত্বাবধায়ক সরকারে, এবং স্যার আপনি দায়িত্ব পালন করেছেন এর আগে আরও 3টি মন্ত্রণালয়ে। তার মানে জনসাধারণের মধ্যে একটা প্রত্যাশা আছে যে আপনি যেহেতু অভিজ্ঞ, এই সময়ে আপনার কাছ থেকে আরও অনেক সেবা পাওয়া যাবে, আপনি আরও তড়িৎ গতিতে জনপ্রত্যাশা পূরণ করবেন। সেই দিক থেকে এবং গণ অভ্যুত্থানের পর এই যে দায়িত্ব পেলেন, সামগ্রিক অবস্থা মিলিয়ে আপনার প্রতিক্রিয়া কেমন? ধন্যবাদ মানিক, তোমার প্রশ্নের জন্য এবং আমার ইন্টারভিউ করার জন্য। প্রথমে জানাচ্ছি যে 2008 সালের যে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার বলা হচ্ছে এবং ইন্টারিম সরকার বলা হচ্ছে। এখানে আমরা নিজেদেরকে ট্রাস্টি বলে মনে করি যে গণ অভ্যুত্থানের ফলে জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের জন্য তারা একটা টিম দরকার ছিল। সেই টিম ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে এবং সেখানে জনগণের পূর্ণ সমর্থন আছে এবং সেই হিসাবে সরকার গঠিত হয়েছে। এবং আমরা মনে করি যে তাদের প্রত্যাশা পূরণ করাটাই হচ্ছে আমাদের একমাত্র পবিত্র দায়িত্ব এবং কর্তব্য, এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এবং আমি ব্যক্তিগতভাবে আমার যে দুটি মন্ত্রণালয়, সেখানে লোকাল গভর্নমেন্ট বা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায়, তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমি মনে করি যে এই যে মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ের রিচ হচ্ছে একেবারে প্রত্যেকটি গ্রামের প্রত্যেকটি গৃহস্থ পর্যন্ত, স্থানীয় সরকারের মাধ্যমে একদম তৃণমূল পর্যায়ে, একেবারে তৃণমূল পর্যন্ত। আর পল্লী উন্নয়নের মাধ্যমেও একেবারে পল্লীর প্রতিটি গৃহস্থের আর্থিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন, সার্বিক উন্নয়ন জন্য পল্লী উন্নয়নের বিভিন্ন প্রতিষ্ঠানগুলি আছে, তার মাধ্যমে রিচ করা যায়। সুতরাং এটাকে আমি ওদের ইঞ্জিনিয়ারদের আমি বলে থাকি LGED, যেটা লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, যে একেবারে গ্রাম থেকে আরম্ভ করে শহর পর্যন্ত রোডস অ্যান্ড হাইওয়েজ বাদ দিয়ে, জাতীয় ন্যাশনাল হাইওয়েজগুলো বাদ দিয়ে সমস্ত রাস্তাঘাট তারা তৈরি করে। যোগাযোগের তারা হচ্ছে কারিগর, গ্রাম উন্নয়নে তারা হচ্ছে কারিগর, এই মন্ত্রণালয়। অবশ্যই। কিন্তু সবচেয়ে আমার কাছে আশ্চর্য লাগলো যে আমি কোনো প্রজেক্টের কন্টিনিউয়াস মনিটরিং আমি পেলাম না। আচ্ছা আচ্ছা। আমি তাৎক্ষণিকভাবে আমার যে PS তাকে বলেছি, সেক্রেটারি তাদেরকে বলেছি যে আমাকে প্রত্যেক 3 মাস অন্তর অন্তর একটা রিপোর্ট দিতে হবে। 256টা প্রজেক্ট আছে শুধু LGED-তে, এবং এগুলো চলমান, প্রত্যেকটি চলমান। কিন্তু কোনটা কোন স্টেজে আছে এইটার আমি মন্ত্রণালয়ে কোনো তথ্য খুঁজে পাইনি। তার মানে স্যার 16 বছরে এই কাজগুলো হয়নি? এই 16 বছরে ওই ইভ্যালুয়েশন হয়নি, বা যে মনিটরিং যেটাকে বলে, যেটা হয়েছে বলে আমার কোনো আমি তথ্য পাইনি। আচ্ছা, আমাকে দিতেও পারেনি। তো আমি সেগুলো চেয়েছি, একটা ফরম্যাটও করা হয়েছে। সেই ফরম্যাট অনুযায়ী যে 3 মাস অন্তর অন্তর আমরা তথ্যগুলো পেয়ে যাবো, এটা সব মন্ত্রণালয়ের জন্য। এই মন্ত্রণালয়ের জন্য আরও বিশেষভাবে এটা প্রযোজ্য এই জন্য যে বহু হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট, 4000 কোটি, 5000 কোটি, 9000 কোটি, এরকম ধরনের বড় বড় প্রজেক্টগুলি আছে। তো তাহলে প্রশ্ন আসবে যে আজ হোক কাল হোক কিছু অনুদান, কিন্তু বাকি সবই তো ঋণ, অর্থাৎ আমরা প্রত্যেকেই এই ঋণের বোঝা বয়ে যাচ্ছি। তো তাহলে আমি যে ঋণ পরিশোধ করব, ঋণ এনে আমি যে কাজগুলি করছি কতটুকু সেই কাজ
ও কাজগুলো সম্পূর্ণ হয়েছে এইটা জানার অধিকার তো মানুষের আছে। জি অবশ্যই। তো সেই জন্য আমি তথ্যগুলো কালেক্ট করছি। আশা করি আমি হয়তো নিয়মিত একটা সিস্টেমের মাধ্যমে ফিডব্যাক দিতে পারবো যে এই প্রজেক্টে এতটা প্রোগ্রেস হয়েছে। প্রোগ্রেসের রিপোর্টটাও আছে যেভাবে যে আর্থিক খরচ কত হয়েছে, ভৌত অবকাঠামো যেটা রাস্তা তৈরি কতটা হয়েছে, তো সেখানে পার্সেন্টেজ দেওয়া হয়। আমি সেখানে যোগ করেছি যে না, পার্সেন্টেজ দিয়ে তুমি বুঝতে পারবো না, আমাকে ফিজিক্যালি দেখাতে হবে যে 3 মাইল রাস্তার মধ্যে 2 মাইল হয়েছে, এই হচ্ছে রাস্তার ফটো দিয়ে, ভিডিও দিয়ে, ফটো দিয়ে। আর আমি ইন্সপেকশনে প্রায় যাই বিভিন্ন জায়গাতে, বিভিন্ন এতে। এই 2 মাসে 2.5 মাসে বেশ কয়েকটা জায়গায় পরিদর্শন করেছি। তো পরিদর্শন করার একটা ফল হয় যে তাৎক্ষণিক ওখানে কর্মচাঞ্চল্য বাড়ে। তো সেটা যদি সার্বক্ষণিক রাখা যায় একটা সিস্টেমের মাধ্যমে, সেটার জন্য স্যার আসলে মনিটরিংটা প্রয়োজন। স্যার আমি অন্য প্রশ্নে যেতে চাই যে আত্মগোপনে থাকা জনপ্রতিনিধিদের অপসারণ করে ইতিমধ্যে সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা এবং উপজেলা পরিষদগুলোতে আপনি জনপ্রশাসক দিয়েছেন, প্রশাসক নিয়োগ করেছেন। এখন ইউনিয়ন পরিষদের বিষয়টি বিশাল ব্যাপ্তি নিয়ে আছে, মানে অসংখ্য ইউনিয়ন পরিষদ। সেই প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে কি আবার প্রশাসক দেওয়া হচ্ছে কিনা, বা এই বিষয়টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি? এখানে বলে রাখি যে সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ এবং উপজেলা পরিষদ এইসব ক্ষেত্রে আমরা একটা অর্ডিন্যান্সের মাধ্যমে সরকারের একটা বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে, যেগুলোকে বাতিল করে, যেহেতু ওখানে মেয়র বা কাউন্সিলর অথবা ছিলেন তা কাউকে পাওয়া যায় নাই তাৎক্ষণিকভাবে, এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তো সেই জন্য সেখানে কাজ তো চলমান হতে হবে, যে জনগণকে যে পাবলিক সার্ভিস দিয়ে দেওয়ার কথা সেগুলো তো দিতে হবে। সেই জন্য সেখানে তাৎক্ষণিকভাবেই ওই প্রশাসক দেওয়া হয়েছে, এবং প্রশাসক যারা দেওয়া হয়েছে বেশিরভাগই, অধিকাংশ ক্ষেত্রেই সরকারি প্রতিনিধি, তারা ওখানে দায়িত্ব পালন করছেন। আর ইউনিয়ন পরিষদের সংখ্যা হচ্ছে 4,600 মতো, 580। এই বিশাল ইউনিয়ন পরিষদে যদি প্রশাসক বসাতে হয় এবং কাউন্সিলরের পরিবর্তে যদি কমিটি করতে হয়, তাহলে একটা বিরাট লোকবল দরকার। সেই জনবল আমরা অনেক হিসেব করে দেখেছি যে উপজেলা পরিষদে 17 জন সার্বক্ষণিক অফিসার আছেন, ব্যাংক আছে, তারপরে যেগুলো সরকারি ব্যাংক, তারপরে স্কুল আছে, সেখান থেকে আমরা জনবল পেতে পারি এবং ইউনিয়ন পরিষদগুলোকে কাভার করা যায়। আচ্ছা, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যেহেতু তাদেরকে অনেকেই পাওয়া যাচ্ছে, প্রথম দিকে হয়তো অনেকেই পলাতক ছিলেন, পাওয়া যায়নি, আত্মগোপনে ছিলেন, কিন্তু এখন পরবর্তীতে অবস্থা বুঝে তারা আবার কাজে যোগদান করেছেন। তো মোটামুটি এই 4,600 ইউনিয়ন পরিষদের মধ্যে 1000 খানিক ইউনিয়ন পরিষদে এখনও যারা জনপ্রতিনিধিদের পাওয়া যায়নি, সেই জন্য সেখানে আমাদের মেকানিজম করাই আছে, প্রশাসক দেওয়া আছে, তারা একটা টিম ওয়ার্ক করে এই কাজগুলো করবেন। একক সম্ভব না, 9টা ওয়ার্ডের চাহিদা আছে, সেই জন্য কয়েকজন মিলে এই কাজগুলো করছেন। তো প্রথম দিকে কোঅর্ডিনেশন, যাতায়াতের সমস্যা, লোকজনেরও ঠিক সঠিক কোন জায়গায় গেলে সার্ভিসটা পাবো সেটার একটা তথ্যের অভাব ছিল। পরবর্তীকালে এখন সেগুলো তাদের নজরে চলে আসে পাবলিসিটির মাধ্যমে, যে আপনারা এখানে গেলে আপনাদের এই সার্ভিসগুলো পাবেন। আচ্ছা, তো বর্তমানে চলমান আছে। ছোটোখাটো এখানে সেখানে হতে পারে, মানুষ অভিযোগ করবেই। যেমন ঢাকার উত্তরে একজন অভিযোগ করেছেন, 3 দিনের মাথায় উনি অভিযোগ করেছেন যে আমি এখনও পাচ্ছি না। আমরা তাৎক্ষণিক সেটা খবর নিলাম যে সবে 3 দিন হয়েছে, এবং এটাও অনভিপ্রেত যে উনি একজন পিয়নকে 100 টাকা দিয়েছেন তার কাজটা করে দেওয়ার জন্য, যেটা একজন শিক্ষিত মানুষের কাছে ঢাকা শহরে অপ্রত্যাশিত। এবং তিনি অত্যন্ত তৎপরতার সঙ্গে অভিযোগ করলেন, আমরা পেয়ে সেটা তাৎক্ষণিক তাকে জানিয়েও দেওয়া হয়েছে, এবং সব অনুরোধও করা হয়েছে যে এই ধরনের যেন কোনো অফিসের কাউকে যেন কোনো দায়িত্ব না দেওয়া হয়। সেটাই। প্রশাসক নিয়োগের ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি যে 12টি সিটি কর্পোরেশনেও প্রশাসক নিয়োগ দিয়েছেন। এর মধ্যে একটা ব্যতিক্রম হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সেখানে যে পরাজিত প্রার্থী ছিলেন ওই সময়ের নির্বাচনে, তারা আপিল বোর্ডে গিয়ে
আপিল করেছেন এবং বিজয়ী হয়েছেন, মানে তাকে এখন দায়িত্ব দেওয়া হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের। তো এখন যদি অন্যান্য সিটি কর্পোরেশনেও পরাজিত প্রার্থীরা, মানে নিকটতম প্রতিদ্বন্দ্বী যারা ছিলেন, তারা যদি একইভাবে কোর্টে যায়, আপিল বোর্ডে যায় এবং বিজয়ী হয়ে আসে, তখন কি করবেন? এটা যেহেতু আদালতের বিষয়, এটা ইলেকশন ট্রাইব্যুনাল সিটি কর্পোরেশনগুলির জন্য জেলা জজকেই নির্ধারিত করা হয়েছিল এবং তার রায়ে যেহেতু যিনি তখন পরাজিত হয়েছিলেন তাকে জয়ী ঘোষণা করেছেন এবং মেয়র পদের যোগ্য ঘোষণা করেছেন, সুতরাং আইনি প্রক্রিয়াতে তার প্রাপ্য গ্রহণযোগ্য। এবং এখানে আদালতের যেহেতু রায়, এখানে সরকারের এখানে বাধা বিপত্তি দেওয়ার কোনো অবকাশ নেই। আচ্ছা, তারপরেও আমরা আইনি মতামত গ্রহণ করেছি আইন মন্ত্রণালয় থেকে, একবার নয় দুইবার, যাতে এখানে কোনো ধরনের আইনি জটিলতা না থাকে। এবং তারপর আমাদের সিদ্ধান্ত, যেহেতু এটা আদালতের সিদ্ধান্ত, আর ইট ইজ এ ফাইট বিটুইন টু ক্যান্ডিডেট, এখানে ইলেকশন কমিশনও এটার বিরুদ্ধে আপিল করতে পারে না, সরকার তো পারেই না। সুতরাং যেহেতু উনি নির্বাচিত রায় হয়েছেন, সে অনুযায়ী তাকে দেওয়া হচ্ছে। আর তো দ্বিতীয় প্রশ্নের উত্তরও, যদি অন্যান্য সিটি কর্পোরেশনে এই ধরনের পরিস্থিতি উদ্ভব হয়, তো তাহলে এটা একটা প্রেসিডেন্ট হলো এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে কেউ যদি আসে, ডেফিনেটলি তার দায়িত্ব সে বুঝে পাবে। আচ্ছা স্যার, এখনো পর্যন্ত আমাদের কাছে এই ধরনের কোনো দ্বিতীয়টি আর আসেনি। আচ্ছা, ঢাকার মধ্যে 2 সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ এবং উত্তর, আমরা দেখছি যে নাগরিক সেবা পেতে অনেকটা সময় ক্ষেপণ করতে হয়, প্রত্যেকটা কাজেই সময় লাগে। এটা 5ই আগস্টের আগের কথা বলছি। এই সময়ে স্যার জন্ম নিবন্ধনের ক্ষেত্রে যে কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে যে সমন্বয় করা হচ্ছে, এতে জন্ম নিবন্ধন পাওয়ার একটা গতিশীলতা বেড়েছে, কিন্তু অন্যান্য যে সেবাগুলো আছে সেগুলো এখনও ধীর। আমি নিজেই যদি বলি যে আমি খাজনা দিতে গিয়েছিলাম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে, সেখানে বেশ সময় লেগেছে। আমি এটা মার্চ মাস থেকে শুরু করে পরে আমি এই মাসের 15 তারিখে পেয়েছি, মানে আগে থেকেই একটা দীর্ঘসূত্রতা চলে এসে এখন সামান্য এগুচ্ছে, কিন্তু এটাকে পরিপূর্ণভাবে আরও দ্রুততার সঙ্গে, গতিশীলতার সঙ্গে এবং সেবাটা নিশ্চিত করবার জন্য আপনার কোনো পরিকল্পনা আছে? এই বিষয়গুলো আমরা নিয়মিত মনিটরিং করছি, এই সেবাগুলো পেতে মানুষের কতটা সময় লাগে, কোনো হয়রানি হচ্ছে কিনা, কোনো ধরনের দুর্নীতির মধ্যে তাদেরকে পড়তে হচ্ছে কিনা। প্রথম দৃষ্টি আমরা দিচ্ছি দুর্নীতির দিকে। জি স্যার। সেদিকে আমরা বলতে পারি যে মানুষের দুর্নীতি বিষয়ক হয়রানিটা যথেষ্ট কমেছে, কিন্তু সেখানে আমাদেরও নাগরিক দায়িত্ব আছে যে কাজটা আমি চট করে কিউ ভেঙে আগে করার জন্য, আমি নাম্বার হলো 100, আমি এটাকে তাড়াতাড়ি 3 নম্বরে করার জন্য আমি কিছুটা অস্বচ্ছ প্রক্রিয়ার আশ্রয় গ্রহণ করি। তো সেখানে আমাদেরকেও সতর্ক হতে হবে যেন আমরা কেউ যেন কিউ না ভাঙি। পেতে সময় কিছুটা লাগছে, এই কারণে লোকবলের বিষয়টা এখানে আছে। আর আরেকটা হচ্ছে যে 16 বছরের যে দীর্ঘসূত্রিতা, সেটাও একটা কারণ যে তাকে সেই ঘুম থেকে জাগিয়ে তুলে তাকে আবার কর্মতৎপরতার মধ্যে আনতে হচ্ছে। এই কালচারাল যে একটা অফিসের যে কালচার, যেটা আগে ছিল 16 বছর ধরে আর কি, যে হচ্ছে দেখছি, একটু ঘুরে আসি, একটু চা খাই, এই যে সময় ক্ষেপণগুলো, সেগুলো একেবারে যে নির্মূল হয়েছে তা নয়, তবে দায়িত্বশীলতা অনেকাংশে বাড়াবার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি, যাতে সকলে কর্মক্ষম থাকে, কর্মচাঞ্চল্যের মধ্যে থাকে। স্যার, উন্নত রাষ্ট্রগুলোতে মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে দেখা যায় যে একজন মানুষ একটা কাজে গেল সেবার জন্যে, সেখানে ডিজিটালাইজেশন হবার কারণে সে হয়তো একটা আবেদন করলো, তার পরিপ্রেক্ষিতে একটা তারিখও নির্ধারণ করা হলো, দিয়ে দেওয়া হলো যে এই তারিখে আপনি এই সেবাটা পেয়ে যাবেন। এখন সামগ্রিকভাবে ডিজিটালাইজেশন করার জন্যে কোনো উদ্যোগ আছে কিনা, যার ফলে স্বচ্ছতা হবে এবং তড়িৎ কাজটা হবে? স্যার, প্রশ্নটা খুব ভালো। ডিজিটালাইজেশনের প্রক্রিয়া এই মুহূর্তে সিটি কর্পোরেশন বা লোকাল গভর্নমেন্টে কোথাও নেই। আচ্ছা আচ্ছা। তবে ভূমি মন্ত্রণালয়ে ডিজিটালাইজেশনের একটা প্রক্রিয়া ব্যাপক আকারে চলছে, যে যেখানে বাড়িতে বসেই আমি খাজনা দিতে পারবো, রসিদও পেয়ে যাব, তারপরে আমার খতিয়ানও পেয়ে যাব এবং আমার মিউটেশন যেটা হয় সেটাও আমি পেয়ে যাব। তো সেই প্রক্রিয়াটা সারা বাংলাদেশব্যাপী চলছে, রেকর্ডগুলোকে আপডেট করা হচ্ছে, বিশাল একটা কর্মযজ্ঞ চলছে আর কি। আর তবে আমরা চেষ্টা করছি যে কোনো একটা মজায় ঢাকা সিটিতে 100% ডিজিটালাইজ করে
যাতে জনগণ একটা মডেল হিসাবে দেখতে পারে যে না, আমি প্রকৃতভাবেই বাড়িতে বসে এটা করতে পারছি। চাক্ষুষ আমার দেখার সুযোগ হয়েছে যখন আমি চিরং সিটি কর্পোরেশন ইয়েতে গিয়েছিলাম, ইন্সপেকশনে গিয়েছিলাম। আমরা কাঠটুলি ভূমি অফিসে গিয়েছিলাম, এসি ল্যান্ডের অফিসে। আমাদের সামনে একজন তার সেবা পাওয়ার জন্য খতিয়ানের জন্য আসলেন। আচ্ছা আচ্ছা। উনি দরখাস্ত দিলেন, দরখাস্ত করা হলো, দরখাস্তের পরে ফিজটাও জমা দিলেন। ফিজও জমা দেওয়ার পরে তাৎক্ষণিকভাবে উনি রিসিটও পেলেন এবং রিসিটের পরে উনি এই খতিয়ান পেয়ে গেলেন। তো সমস্ত প্রক্রিয়া আমার মনে হয় যে 45 মিনিট মতো লেগেছিল। আচ্ছা, এসি ল্যান্ডের অফিসে। এটা কি স্যার আপনি দায়িত্ব নেবার পরে? আমি যখন ইন্সপেকশনে গিয়েছিলাম, তো তখন তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনাদের এই ডিজিটালাইজ সার্ভিস পেতে আপনাদের মধ্যে কী প্রতিক্রিয়া হচ্ছে। তারা বললো যে না, এটা হওয়াতে আমরা অনেক আমাদের জন্য সুবিধা হয়েছে, হয়রানি হয় না, সময় ক্ষেপণ হয় না এবং কোনো ধরনের অস্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয় না। এখানে একটা কিন্তু আছে যে যারা এসেছিল তারা শহরেরই ছেলে, শিক্ষিত, তারা নিজেরাই ফর্মটা ফিল আপ করতে পারছিল। তারপরেও তারা সহায়ক নেয়। ওই অফিসগুলিতে কিছু ডেডিকেটেড কিছু করাও হয়েছে যে যাদেরকে বিশেষ করে গ্রামাঞ্চলে মানুষকে সহায়তা দেওয়ার জন্য, যে টাইপ করে ফিল আপ করার জন্য, অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য। এটাকে আরও যাতে উন্নত করা যায় সে ব্যাপারে আমরা চিন্তাভাবনা করছি। ওদেরকে লাইসেন্স দিয়ে একটা রেগুলেশনের মধ্যে যাতে আনা যায়, যাতে মানুষের হয়রানি না হয়। 100 টাকা ফি জায়গায় যাতে 1000 টাকা না নেয়। আর যে কোনো একটা সার্ভিসে ডেভেলপড হলেই স্বাভাবিকভাবেই চাহিদা অনুযায়ী কিছু কিছু তার আশেপাশে মধ্যস্বত্ব এদেরকে বলবো না, যে তারা কম্পিউটার চালাতে পারে, ল্যাপটপ চালাতে পারে, ছেলেপুলেরা তাদের জীবিকার একটা পথ পেয়ে যায় আর কি। কিন্তু এদেরকে রেগুলেট করার কোনো ইয়ে নাই, কেউ 100 টাকাও নেয়, কেউ আবার 1000 টাকাও নেয়। তো এই জায়গাটা আমরা একটা লাইসেন্স সিস্টেম করে যাতে বৈধতার মধ্যে দিয়ে থাকলো, যে তার নির্দিষ্ট ফি থাকবে, নির্দিষ্ট সেও সুনির্দিষ্ট থাকলো যে আমি বা কাজগুলো করব, দায়িত্ব আমার উপর একটা মনিটরিং হচ্ছে। এখানে অস্বচ্ছ এবং পাবলিসিটি প্রচুর দরকার, যে এই ফি আপনি এইটুকুই দেবেন। এটার জন্য যেমন সামনে বোর্ড লাগানো, স্থানীয় পত্রপত্রিকা, এগুলো বিজ্ঞাপন, এবং সেই আপনার মন্ত্রণালয়কে ঘিরে যেহেতু অসংখ্য সেবাধর্মী প্রতিষ্ঠান আছে যেগুলোর সঙ্গে একদম তৃণমূলের মানুষ যুক্ত, ওদের ওইখান থেকেই কিন্তু অভিযোগটা আসে যে আমাকে ঘুষ দিতে হচ্ছে, সময় লাগছে অনেক, কাজটা প্রপারলি হচ্ছে না। এবং এটা কিন্তু সত্য, অনেক সেটা দীর্ঘদিন ধরে একটা কালচারে পরিণত হয়েছে স্যার। আর বিশেষভাবে বিগত 15-16 বছরে তো আমরা দেখেছি যে একটা স্থবিরতা এসে গেছিল। তো সেই স্থবিরতা কাটিয়ে 2.5 মাসে সম্পূর্ণভাবে তো দূর করা সম্ভব না, তবে আমরা আরম্ভ করেছি। এটা গতিশীল হয়ে যাচ্ছে গ্র্যাজুয়ালি। এবং ভূমি মন্ত্রণালয়ে আমি তোমাকেও দাওয়াত দিচ্ছি, আমি একটা সাফারির ব্যবস্থা করেছি যে ভূমি মন্ত্রণালয়ে ভূমি অফিসে এই যে ডিজিটালাইজেশনের যে কর্মযজ্ঞ চলছে যেটা, সেইটা তোমরা চাক্ষুষ দেখলে, তোমাদের অভিজ্ঞতা হলো, পাবলিকের সঙ্গে শেয়ার করলে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে হচ্ছে।